Thank you, the Department of Anesthesiology, for presenting a nice topics, post-operative care and role of an anesthesiologist. Then nicely presented by Dr. Tosnova. আমি আবারও আমার এই গর্ব বোধ করছি যে আজকেও সে আমার একজন প্রাক্তন স্টুডেন্ট, দিনাজপুর মেডিকেল কলেজের ছিল সে, ডিজে ডিজে 19 ব্যাচ। তো ওরা ওই ডিজে নামে পরিচিত, ডিজে 19, ডিজে 17 এরকম। ময়মনসিংহের আছে M17 এরকম। তা আমি যেরকম ছিলাম M17 ব্যাচ, আমার মেয়েও ছিল 17 ব্যাচ, কিন্তু ডিজে 17 ব্যাচ আর কি। আর ও ডিজে 19 ব্যাচ। সুন্দর করে প্রেজেন্ট করছে, এবং আমরা যে ডিরেকশন দেই একটু স্পেস থাকতে হবে, সহজনের চোখে পড়ে প্রেজেন্টেশন, ওর কিন্তু সে সুন্দর করে সেটা তৈরি করছে। এটা আমি এই জন্য তাকে ধন্যবাদ দেই, এবং সে খুব বোল্ডলি প্রেজেন্ট করছে, এই জন্য একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখন ফ্লোর ইজ ওপেন ফর ডিসকাশন, শুরু হবে এখন। আমি শুরু করব দাদাগিরি। অবশ্যই পোস্ট অপারেটিভ এর পর অপারেশন করার পরে তো অবশ্যই বিরাট রোল ব্রাজিল যে আমরা তার এই অপশনটা দিল যে আমরা 50% ডেট কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা সাকসেসফুল বিরাট রোল আর আমার অনেক কোশ্চেন যারা ইচ্ছা ওই সত্য কিছু করে আমার জানতে চাই যে আমরা যে অ্যানাস্থেসিয়া আমরা দিই হুইচ অ্যানাস্থেসিয়া ইজ মোর ডেঞ্জারাস আর মোর কমপ্লিকেশন কাদের বেশি হয়? যাদের আমরা জিয়ে দিই তাদের কি বেশি কমপ্লিকেশন হয়, আর যাদের আমরা লাম্বার পাঞ্চার করে যাবে অ্যানাস্থেসিয়া স্পাইনাল তার কমপ্লিকেশন বেশি, কোনটার কমপ্লিকেশন বেশি? আর আমার আরেকটা কোশ্চেন মানে জানার হচ্ছে যে একজন অ্যানাস্থেসিওলজিস্ট অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় কয়টা রোগীর একসাথে অ্যানাস্থেসিয়া আগে দিতে পারে? এটা আমার জানা খুবই দরকার। আমি একবার আমার রুমে আমি তো যে আমার গ্যাস কি করি আমাদের তো বলা লাগে প্রথমে আমি রুগীর রিসেন্টেশন করতেছি আস্তে আস্তে আমার তো ভয় আমি কি ওটি করবো না ওই সিচুয়েশন দেখবো তার দিন কমতেছে পরে বললাম যে তাদের থাকবে কই স্যার ডাক্তার থাকবে স্যার উনি তো মিটিং গেছে স্যার হি ইজ ডুইং মিটিং কি মিটিং জরুরি মিটিং স্যার জরুরি মিটিং স্যার আবার এই যে কোনটা কাদের কম্পিটিশন বেশি কোন কম্পিটিশন কি এবং একজন অ্যানাস্থেসিস্ট কয়টা রোগীর একসাথে আইডিয়াল অ্যানাস্থেসিয়া দিতে পারে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। একজন অ্যানাস্থেসিওলজিস্ট একটা অ্যানাস্থেসিয়া একটা সাইন করতে পারে। আরেকটা হচ্ছে স্যার কমপ্লিকেশন হবে কোনটা সেটা মানে সেটা নির্ভর করে হচ্ছে যে কি টাইপের অপারেশন হবে, এবং যে অ্যানাস্থেসিয়াটা জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়েই করতে হবে সেগুলো এখন মডার্ন টেকনিকে অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক রিস্কি ফ্যাক্টর আছে, তাদেরকে সেই অপারেশনগুলো যেমন আগে মাস্টেক্টমি দিয়ে ছাড়া করা যেত, এখন সেটা সেগমেন্টাল স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে করা যায়। সেটা আমরা রিস্কটা অ্যাভয়েড করতে পারি। এটা আসলে নির্ভর করে স্যার কোনটা ছাড়া করা যাচ্ছে না তার উপরে। জেনারেল অ্যানাস্থেসিয়ার কমপ্লিকেশন স্পাইনাল অ্যানাস্থেসিয়ার চাইতে এক দৃষ্টিতে কম, আবার এক দৃষ্টিতে বেশি। কম হচ্ছে জেনারেল অ্যানাস্থেসিয়াতে রিভার্সাল হয় না, এটা সবচেয়ে বড় একটা কমপ্লিকেশন, ডিলেট রিভার্সাল। স্পাইনাল অ্যানাস্থেসিয়ার কমপ্লিকেশন অনেক, যেমন হাইপোটেনশন, এবং সবগুলাই স্পাইনাল অ্যানাস্থেসিয়া বা রিজিওনাল অ্যানাস্থেসিয়ার যে কমপ্লিকেশন আছে সবগুলাই লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন, এবং জেনারেল অ্যানাস্থেসিয়ার যে কমপ্লিকেশন আছে সবগুলাই প্রিভেন্টেবল বাই প্রেজেন্স অফ অ্যানাস্থেসিওলজিস্ট ইন পোস্ট অপারেটিভ। এখন আমরা একটা অপারেশন করলাম, সাকসেসফুল অপারেশন, সাকসেসফুল রিভার্সাল, কিন্তু পোস্ট অপারেটিভ কেয়ার যদি ঠিক না হয় তাহলে পেশেন্টটা তো সাফার করবে, এবং সেই ক্ষেত্রে পেশেন্টটা তো বাঁচানো সম্ভব হবে না। কোনটার কমপ্লিকেশন বেশি সেটা নির্ভর করে আসলে কোন অ্যানাস্থেসিয়াটা দিতে হবে আমার, কোনটা দেওয়া বাধ্যতামূলক এবং কোনটা আমি অ্যাভয়েড করতে পারি। এবং সেগমেন্টাল যে পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, ইজেকশন ফ্র্যাকশন 40%, তার ক্ষেত্রে আমি মাস্টেক্টমি যদি করতে চাই তার ক্ষেত্রে জেনারেল অ্যানাস্থেসিয়া রিস্কি, সেগমেন্টাল স্পাইনাল অ্যানাস্থেসিয়াও রিস্কি, কিন্তু সেটা জেনারেল অ্যানাস্থেসিয়ার চাইতে কম রিস্কি। কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি আমি সেগমেন্টাল স্পাইনাল অ্যানাস্থেসিয়ার রিস্ক চিন্তা করি সেটা অনেক রিস্কি, কারণ সেটাতে কার্ডিয়াক অ্যারেস্টের চান্স অনেক বেশি। কিন্তু ওই ইন্ডিভিজুয়াল পেশেন্টের ক্ষেত্রে আমার জেনারেল অ্যানাস্থেসিয়ার চাইতে
তার সেগমেন্টাল থোরাসিক স্পাইনাল অ্যানেস্থেসিয়া আছে। এটা নির্ভর করে ইন্ডিভিজুয়াল পেশেন্টের কি অপারেশন হবে এবং কি অ্যানেস্থেসিয়া দিতে হবে তার যে ওই সময়ের যে প্যারামিটার আছে তার উপর নির্ভর করে। আমার একটা question আছে, আমি স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিলাম, দেওয়ার পরে রিভার্স করবো, আমার একটা সাডেন থেরাপি দিয়ে দেবো, এরকম কেমনে ম্যানেজ করবো? আমরা তো পোস্ট মর্টেমটা দিই, আমার বিশেষ এমার্জেন্সি, আমরা ছোট বাচ্চা হওয়ার পরে বাচ্চা হচ্ছে তো পাঠাচ্ছে পোস্ট মর্টেম, বেশ ভালো কথাবার্তা বললাম, হঠাৎ করে তার এমনি শ্বাসটার বন্ধ হয়ে গেছে। আমি দৌড়ে গেছি, উপরে গেছি, ডাক্তার বলার পরে আস্তে আস্তে এইরকম চেক করবো। পেশেন্টের যে সমস্যাটা হয় আসলে সেটা হচ্ছে হাইট অফ দ্য ব্লক। অর্থাৎ আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা রিজিওনাল অ্যানেস্থেসিয়া যে দেই সেটা হচ্ছে হাইট অফ দ্য ব্লক। আমাদের টার্গেট দিয়ে T6 পর্যন্ত। কোনো কারণে যদি হাইট অফ ব্লকটা T6 এর উপরে চলে যায় তাহলে সেটা আমাদের T6 এর উপরে চলে গিয়ে যদি সার্ভাইকাল ফ্রেনিক নার্ভকে ব্লক করে তাহলে সেটা ডায়াফ্রামকে ইনঅ্যাক্টিভ করে ফেলে এবং সেই কারণে পেশেন্ট ভেন্টিলেটর করতে হয়। তাই এই স্পাইনাল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে ড্রাগ ডোজ খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ফর প্রেগন্যান্ট ওমেন। প্রেগন্যান্ট ওমেনের ক্ষেত্রে আমরা নরমালি একটা হিস্টেক্টমি বা হার্নি অপারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 ml বা 4 ml স্পাইনাল অ্যানেস্থেসিয়াতে বুফিভ্যাকিন এভি যেটা সেটা আমরা ব্যবহার করি। কিন্তু সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি 2.5 ml। কারণ ওই সময় আমাদের সাবআরেকনয়েড যে ভেসেলগুলো থাকে, এপিডুরাল যে ভেসেল থাকে সেগুলো ইনভার্স থাকে এবং ওই স্পেসটা ন্যারো হয়ে যায়। ওই স্পেসটা ন্যারো হওয়ার কারণে তার ড্রাগের যে যে 2.5 সিসি 2.5 ml যে স্পাইনাল ইনজেকশন আমরা যেটা দেই বুফিভ্যাকিন, সেটা যে পরিমাণে স্প্রেড করে একটা হার্নিয়া বা হিস্টেক্টমি অন্য পেশেন্টের ক্ষেত্রে এটা তো হাইট অফ ব্লক করতে পারে। যে কারণে স্পাইনাল যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে, সিজারের ক্ষেত্রে স্পেশালি প্রেগন্যান্ট ওমেনের ক্ষেত্রে যদি কোনো জায়গায় আমরা 2.5 সিসি বা 3 সিসির বেশি কোনো কারণে ইউজ করা হয়, আমরা স্পাইনাল দেওয়ার সময় করা হয় যে একটু টেনে দেখা হয় যে আছে কিনা। আমরা যে টেনে দেখি এটাও একটা স্পাইনাল ওষুধ হিসেবে সেটা ভলিউম কাউন্ট হয়। তাই আমরা যদি বেশি টানতে থাকি যে 0.5 ml ওষুধ দিচ্ছি 2.5 সিসি টানলাম 0.5 ml, তাহলে ওটা পুরোটাই ভলিউম হিসেবে কাউন্ট হয় এবং এই ভলিউমটাই পুরোটাই স্প্রেড করে। আর একটা হচ্ছে পজিশন অফ দ্য পেশেন্ট, আমরা যদি টেবিলের পজিশনটা ঠিক না রাখি, কোনো কারণে যদি হেডটা ডাউন থাকে তাহলে এই পেশেন্টের ড্রাগের স্প্রেড হয় ক্যাপালি এবং হাইট অফ ব্লক বাড়তে থাকে। তাই আমাদের এই প্রেগন্যান্সির ক্ষেত্রে আমাদের সবসময় সতর্ক থাকতে হয় যে কত কম মানে যে ভলিউম এটা নির্ভর করে হাইট অফ দ্য পেশেন্টের উপর। হাইট অফ দ্য পেশেন্ট যদি আমরা অ্যাসেস করে ওষুধ দিই, এটা আসলে অ্যানেস্থেসিয়াটা হচ্ছে প্রত্যেকটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। মানে এটা এমন না যে যেমন জ্বর আসলে নাপা দিব এটা একটা ইউনিভার্সাল, এটা অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে কোনো ইউনিভার্সাল জিনিস না। এটা প্রত্যেকটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। একটা পেশেন্টের ক্ষেত্রে যে জিনিসটা সেম আরেকটা পেশেন্টের ক্ষেত্রে সেটা আছে। একটা পেশেন্টের ক্ষেত্রে যেটা 2.5 ml সেম আরেকটা পেশেন্টের ক্ষেত্রে একটা ডপলিজমের পেশেন্ট সেই পেশেন্টের ক্ষেত্রে 2.5 ml না সেটা 2 ml ই আনসেফ হতে পারে। আর এটা আড়াই ml ফ্লুইডের জন্য কি 2.5 ml স্পাইনাল ফ্লুইড টানতে হয় নাকি? না এটা টানতে হয় 0.1 বা 2 ml, কিন্তু অনেক সময় টানার সময় দেখা যায় যে বেশি চলে আসলো এবং পুরাটাই আমরা দিয়ে দিলাম। আর পোস্টোডিক মানে আর পোস্টোডিক ক্ষেত্রে আরো যেটা হতে পারে, ধরেন আমরা তাকে পোস্টোডিক অ্যানালিসিস দিলাম যেটা তাদের রেসপিরেটরি পেশেন্টের জন্য দায়ী, এবং এটা প্রিভেনশনের মূল কি হচ্ছে পোস্টোডিক মনিটরিং। প্রপার মনিটরিং যখন করবে এবং এটা প্রিভেনশন করা সম্ভব। আরেকটা জিনিস আমরা স্যারের একটা কোশ্চেন যে আমরা ম্যানেজ করব কিভাবে, ম্যানেজ করব আমরা ওই পেশেন্টকে ইনস্ট্যান্ট তার এয়ারওয়ে, ব্রিদিং এবং সার্কুলেশন তিনটা জিনিস এস্টাবলিশ করতে হবে। এয়ারওয়ে যদি তার কোনো সিকুয়েশন থাকে সেটা ক্লিয়ার করতে হবে। ব্রিদিং পেশেন্ট যদি শ্বাস না নেয় তাকে শ্বাস দিতে হবে বাই অ্যাম্বুব্যাক অথবা ইন্টুবেশন। জ্ঞানের সৃষ্টি করবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে সার্কুলেশন, তার ব্লাড প্রেশার আছে কিনা, তাহলে সে ব্লাড প্রেশার যদি না থাকে সেটা বাড়ানোর জন্য আইভি আইনোড্রপ ভেসোপ্রেসর যেটা প্রয়োজন সেটা দিতে হবে। তাহলে একটা পেশেন্টের কোনো কোমরবিডিটি নাই, কোনো কোমরবিডিটি নাই, এই পেশেন্টের হার্নিয়ার অপারেশন হবে, তো which method is preferable? রিজিওনাল অ্যানেস্থেসিয়া সাবআরেকনয়েড Academically কোনটা ভালো, মানে স্পাইনাল না জিএ? ডিপেন্ড তখন এইজটা, যদি বাচ্চা হয় তাহলে দিয়ে দিব স্যার। স্যার যদি হয় স্যার হলে কি করবা এটা? রিজিওনাল অ্যানেস্থেসিয়া সাবআরেকনয়েড। আমি শেষ করে ও আগে বলতে না, থ্যাংক ইউ, নাইস প্রেজেন্টেশন। আমার প্রশ্ন হলো, এখন বাইরের দেশে যেই ওটিতে যেই টেবিলে ওটি হয় সেই টেবিলটা কষ্ট করে দিবে না,
আমাদের দেশে কি এই সিস্টেম কোথাও চালু আছে কিনা? আর আমরা যদি 10 জনে মিলে রোগীটাকে ধাম করে আরেকটা টেবিলে আরেকটা ট্রলিতে দিই, এতে কিন্তু তার এন্ডোথেলিয়াল ইনজুরি হয় এবং অনেক ওয়েট বেশি থাকে অনেক সময় এবং অনেক ধরনের কিন্তু কমপ্লিকেশন হতে পারে। আমরা এটা উত্তরণের জন্য কিছুটা আগাচ্ছি কি? থ্যাংক ইউ। এবার কেয়ার হসপিটালের যে অপারেশন থিয়েটার আছে সেটাতে অপারেশন টেবিলটা শিফট করা যায় না, কিন্তু ওইখান থেকে তারা যে বেডটাতে পেশেন্ট পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকবে সেই বেডটাতে শিফট করে নিয়ে যায়। আর যে পেশেন্টটাকে তারা অ্যানেস্থেসিয়া দিবে সেই পেশেন্টটাকেও তারা একটা বেডে অ্যানেস্থেসিয়া দেওয়ার আগেই, অ্যানেস্থেসিয়া রুমে নেওয়ার আগেই তারা অ্যানেস্থেসিয়া দেয়। ওই রুমে অ্যানেস্থেসিয়া দিয়ে তারপর তাকে ওটিতে নিয়ে যায়। তো বাচ্চাদের ক্ষেত্রে যে অ্যানেস্থেসিয়া দেয় এবার কেয়ার হসপিটালে, সেটা একটা সেপারেশন করতে হয়, যেটা মায়ের কাছ থেকে তারা এই মায়ের কোলে থাকতেই তাকে সেবোফুরেন দিয়ে তাকে সিঙ্গেল ব্রেথ টেকনিকে ঘুম পাড়ায় তাকে মায়ের কাছে সেপারেশন করে এবং পেশেন্টকে অপারেশন টেবিলে নিয়ে যায়। আর ওই যে চেঞ্জ টেবিল থেকে স্যার টেবিল তো শিফট করা যায় না, কিন্তু যে বেডটাতে পেশেন্ট থাকবে সেই বেডটা উনি যেটা প্রশ্ন করলেন টেবিল যে আমরা যেভাবে একটা ওটি টেবিল থেকে নেক্সট একটা ট্রলিতে নিচ্ছি, এটা নেওয়ার একটা কোনো সেট পদ্ধতি আছে? এটা আপাতত এখন পর্যন্ত না, নাই। এন্ডোথেলিয়াল থ্রম্বোস আমার কাছে মনে হয় যে সাবজেক্ট স্লিপিং সাবজেক্ট, একটা স্লিপিং সাবজেক্ট ছিল, হঠাৎ করে সজাগ হয়ে গেল। স্লিপিং সাবজেক্ট হঠাৎ করে সজাগ হয়ে গেল। এত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট যেটা এতদিন মানে কিছুদিন আমরা যদি ধরে 30-40 ঘন্টা খুবই আনঅ্যাটেন্ডেড ছিল, আনঅ্যাড্রেসড ছিল। এখন সেটা অ্যাড্রেসড হচ্ছে এবং ভালো ভালো লোকজন সেদিকে যাচ্ছে এবং এই জন্য এই ডিপার্টমেন্টটা বিপুল সম্ভাবনা এবং এর উপযোগিতা ইউটিলিটি ইন মেডিকেল সায়েন্স is enormous, multiple, enormous. কোন সাবজেক্টের সাথে রিলেশন নাই একটা দেখেন তাহলে এখন এই আজকের যে সেশনটা হচ্ছে most of particular, but I believe, personally I believe, pre-operative anesthetic decision and care and discussion more important than অনেক ইম্পর্টেন্ট। তো আরেকটা সেশন আমি রিকোয়েস্ট করবো আপনাদের করার জন্য, pre-operative anesthetic procedure and discussion and decision হওয়া উচিত। এটা একটা সেশন আপনারা করবেন pre-operative, ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে একটা লোককে হ্যাজার্ডে ফেলে দিয়ে, কমপ্লিকেশনে ফেলে দিয়ে আমি এক্সপার্টাইজ ইউজ করে তাকে উদ্ধার করে আনবো, তাকে আগেই সিদ্ধান্ত হওয়া উচিত। এই যে আমি বললাম যে কি চয়েস, কার কি চয়েস হতে যাবে। এবং pre-operative anesthesia ম্যানেজমেন্ট আজকাল তো অ্যানেস্থেসিওলজিস্টরা প্র্যাকটিস করে, চেম্বার করে। পোস্ট অপারেটিভে চেম্বারের সুযোগ নেই, pre-operative চেম্বারের সুযোগ আছে। হ্যাঁ, অনেকে চেম্বারে করে pre-operative আর অ্যানেস্থেসিয়ার যে ইতিহাস, আর ছোট্ট দুটো ঘটনা বলি। আমার বাবা এসপি হাসপাতালে কর্পোরেশন আগে ক্যাপিটাল কর্পোরেশন হইতো, অনেক হইতো। তাকে যখন বের করে আনতেছে, আমার ছোট চাচা যে ডাইরেক্টর দেখতে গেছে, ওই যে ক্লোরোফর্ম ভোলাটাইল দিত আগে, ভোলাটাইল ক্লোরোফর্ম, সেটা যখন সে একটু স্মেল করেছে, কত ক্রুড ছিল আগে অ্যানেস্থেসিয়া, কত ক্রুড এন্ড কত প্রিভেন্টিভ ছিল। ভালো হাসপাতালে যেমন আমি চাকরি করি, লাইগেশন লাইগেশনে যখন টিউব তোলার সময় আমি অনেক করছি, ভালো করে টিউব তোলার সময় মহিলা চিৎকার করতে, তখন আমরা তখন যে একটা ভোকাল অ্যানেস্থেসিয়া আমাদের রান্নার মামার বলতো যে ভোকাল অ্যানেস্থেসিয়া দিবা, এই উনি ভোকাল অ্যানেস্থেসিয়া ওইটা দিয়েও কিন্তু আমরা তখন লাইগেশনের সময় মহিলা চিৎকার।
তো ইউনো সাহেব একদিন আমার পার্টি দেখে বললো যে আপনি কি করেন এইভাবে মহিলারা চিৎকার করেন, মানে এই ছিল আমাদের দেশের অবস্থা। এরও আগে আমি একসময় একটু পড়াশোনা করে আমি বাইরে চেষ্টা করছিলাম জন বেস নামে আপনার জন বেস, সে তখন তার কিছুই ছিল না, তখন সে জাস্ট হিপনোটিজম দিয়ে, কথা দিয়ে, হিপনোটিজম দিয়ে ম্যাসমেরিজমের মাধ্যমে লোকে অ্যানেস্থেশিয়া অপারেশন করতো। জন বেস নামে একটা অ্যানেস্থেটিস্ট, আমি তার ইতিহাস করছি। আমাদের ওয়াহেদ স্যার আমাদের চায়না থেকে যখন আকুপাঞ্চার শিক্ষা আসলো, ওটা উনি করে দেখাইছেন, ময়মনসিংহ মেডিকেল কলেজে করে দেখাইছেন। আকুপাঞ্চার দিয়ে যে সুই দিয়ে এন্টারডিয়াল ওয়াল অ্যানেস্থেটাইজ করছেন, উনি অপারেশন করছেন, করে আমাদের দেখাইছেন। ইতিহাস তো এইভাবে ইতিহাস আছে। এবারে আজকে অ্যানেস্থেশিয়া কত উন্নত, কত উন্নত হয়েছে। এবার অ্যানেস্থেশিয়া এত বেশি ডালপালা। শেষ যে কথাটা প্রশ্ন করছিলাম, আমার ওই ছোট গল্প দিয়ে শেষ হয়েছে, সেটা হচ্ছে দুই বন্ধু যুদ্ধে যাবে, তা একজন বলল পরে শেষ করতে না, একজন গেলই না। তো বললো যে তুমি কেন গেলে না, এটা আপনি সবাই জানেন, আমি লম্বা করলাম। তো বললো যে কেন গেলে না, যে একটা কারণ আমি জানি, যদি যাইতাম এলাও হইতাম না, যদি এলাও না হইতাম ভালো, এতে এলাও হইলে রেজাল্ট কি রেজাল্ট, তারপরে হয় আমি ক্যান্টনমেন্টে থাকতাম, তাহলে যুদ্ধে যেতাম, ক্যান্টনমেন্টে থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু যুদ্ধ গেলে তখন আরেক রেজাল্ট হয়, মরে যেতাম, নাহলে যেতা থাকতাম জীবিত। তো যেটা থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু মরে গেলে ঝামেলা, হিন্দুর সাথে পড়লে আবার কবর দিত, মুসলমানে আপনি কবর দিত, কবর দিলে আরেক ঝামেলা, শস্য ফুল হয়ে উপরে উঠলাম, আর নাহলে মোলা হয়ে নিচে নামে, মোলা হয়ে নিচে নামলে অসুবিধা নেই, শস্য ফুল হয়ে যদি উপরে উঠলাম তাহলে আরেক ঝামেলা। তাহলে কেউ সাবান বানাইতে তাহলে তেল বানাবে, সাবান বানাইলে যদি যদি কোনো শরীর নারী যদি মাত্র আমার লাগতো, কিন্তু যদি মাত্র কোনো বুড়ি তাহলে আমি একটু লক্ষ্য পেতাম। এই জন্য সুযোগ দিই না, সুযোগ দিই না, যদি কোনো ষোড়শী নারী মাত্র তাহলে তো লজ্জা পেতাম, এই জন্য সুযোগ দিয়ে যাবে। আমার 30-35 বছর তো হানি আছে, আলাপ করে চিন্তা করি আসবে, এই জন্য আমি দুধ দিয়ে জানি থ্যাংক ইউ স্যার। আমার কোশ্চেনটা করে ধন্যবাদ। ডিপার্টমেন্ট অফ অ্যানেস্থেসিয়া আসলে অনেক কিছু জানতে পারলাম আমরা, আসলে অনেক কিছু জানা রয়েছে জাগে। আসলে জিনিসটা তো খুবই গুরুত্বপূর্ণ, জীবন এবং মরণের সন্ধিক্ষণ। আমার ছেলের সার্কামসিশনে যখন অ্যানেস্থেসিয়ার কথা বলছে, আমি বললাম মুসলমানি কারণ, হ্যাঁ, কারণ আমরা নিজের চোখে দেখি ছবি তো, আমার ব্রেন এশিয়া। তারপরে বলে গেলেন যে ব্রেন সার্জন আসলো 4-5 জন, হ্যাঁ, ময়মনসিংহ মেডিকেল কলেজ সবাই হাত পা বাইরে ধরে ধরে কোনোরকম পড়াইছে। তারপরেও আমার ওটার ভিতরে মানে কেন জানি ভয় লাগছে। এখন প্রশ্নটা হচ্ছে যে কিছু কিছু ভয় যে মানুষের ভিতরে জন্মাইছে, এইখান থেকে বের হয়ে আসার মানে উপায়টা কি? মানে সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্ট আপনারা কি চিন্তা করছেন কিনা? যেমন স্যার যেটা বললে যে একটু বেড একটু নিচে রাখলে সমস্যা, এই সমস্যা আমরা যত জানি যে এটা মানে নিজেরা ক্রিটিসাইজ করলাম আর কি, যে ডিগ্রি ছাড়াও অ্যানেস্থেসিয়া দেওয়া যায়, আবার একটা ট্রেনিং থাকলেও সমস্যা দিতে পারে, এরকম রিকগনাইজ আছে। এটা অন্য ডিসিপ্লিনে নাই, একটা ট্রেনিং 6 মাস থাকলেও কিন্তু দিতে পারে। এবং অনেক আছে সার্জারি করতেছে, আবার অ্যানেস্থেসিয়া দিচ্ছে। তো এখানে আসলে কি যে আসলে অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে, মানুষ মানে এখন আমাদের কাছে যখন রোগী আসে মানে নেটে সার্চ দিয়ে আসে ডিএনএ কি কোথায় কি আছে, এগুলি কিন্তু ডিজিজ সম্বন্ধে জানে, অ্যানেস্থেসিয়া সম্বন্ধে মানুষের কিন্তু এরকম ধারণা আছে। তো এই জিনিসগুলি সোসাইটি থেকে যারা আছেন, যেমন আমার যত মনে আগে তো সেক্রেটারি ছিলেন আমাদের চেয়ারম্যান স্যার, হ্যাঁ, তো ডেভেলপমেন্টের জন্য কোনো স্টেপ নেওয়া হচ্ছে কিনা। আর যে কোশ্চেনটা স্যার যেটা বললেন, একজন অ্যানেস্থেসিস্ট কয়জনকে দিতে পারে, তো এগুলি কিন্তু সময়ের দাবি। এখন যাই হোক, এটা নিয়ে আমার মনে হয় একটু চিন্তা করা যেতে পারে।
আর আরেকটা জিনিস কোশ্চেন, দুইটা কোশ্চেন একটা করতে চাইছিলাম যে বাচ্চাদের এই যে ল্যারিঙ্গোস পাজলটা কেন হয় নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ওই যে যেটা আছে যে কি যেটা বলে সাইকোলজিক্যাল সাপোর্ট, পোস্ট কেয়ারের ভিতরে আরেকটা কি আছে, কি সাপোর্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট। আমি চেয়ারম্যান স্যারের কাছে জানতে চাই সেটা স্টেপ কাটলো এই দুটো কিভাবে করা হয়, সাইকোলজিক্যাল সাপোর্টটা আপনার কাছে আর ওই ব্রঙ্কোস পাজলটা আপনার কাছে। ধন্যবাদ। বাচ্চাদের একটা হয় কি যে না না, সাইকোলজিক্যাল সাপোর্টটা কেন মার যেটা নেই এটা পাঠান করে দিয়েছে। আসলে কি হয় আর বাচ্চাদের হয় কি যে ইডিমাটা বেশি হয়, লেঞ্জিয়াল ইডিমাটা বেশি হয়, কারণ যে আমরা ইনকিউবেশনের পরে বাচ্চাদের ইডিমাটা আলটিমেটলি বেশি হয়, জন্য আমরা আগে থেকেই কেন বেশি কেন বেশি কেন বেশি হয় এটা জানি না। যে আমরা ল্যারিঞ্জিয়াল স্পাজম হয় মেইনলি ইনএডিকুয়েট ডেপথ অফ অ্যানেস্থেসিয়া। কোনো কারণে যদি পেশেন্ট একটু লাইট থাকে, যেমন আমরা অপারেশন শেষ হওয়ার আগে যে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক একটা সাইটোফোরিন বা হ্যালোজেন সেটা আমরা যদি অনেকক্ষণ আগে অফ করে দিই, পেশেন্টের অপারেশন শেষ হয় নাই, স্কিন দিতেছে তার আগে আমি অফ করে দিলাম, সেই ক্ষেত্রে পেশেন্ট লাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং লাইট হওয়ার পরে যখন আমরা তার টিউবটা খুলি এক্সটিউবেশন করি, তখন সেই পেশেন্ট তার ল্যারিঞ্জিয়াল স্পাজম করতে পারে। এক নম্বর। আরেকটা হচ্ছে কারণ হচ্ছে যদি আমরা টিউবের পরিবর্তে যদি ল্যারিঞ্জিয়াল মাস্কিয়ার যেটা এলএমএ ব্যবহার করি, তাহলে এটা মোর দ্যান 50% রিডাকশন হয় বাচ্চাদের ক্ষেত্রে ল্যারিঞ্জিয়াল স্পাজম প্রিভেনশন। আর ল্যারিঞ্জিয়াল স্পাজম যদি হয়, এটা এক নম্বর ট্রিটমেন্ট। আরেকটা হচ্ছে পেইন, যদি কোনো পেশেন্টের পেইন অ্যাডিকুয়েট পেইন ম্যানেজমেন্ট না হয়, সেই পেশেন্টের ল্যারিঞ্জিয়াল স্পাজম ডেভেলপ করতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, বাচ্চাদের ক্ষেত্রে অ্যানালজেসিক ইউজ করা হয়। অ্যাডাল্টদের যেমন অ্যানেস্থেসিয়া দিলে আগে একটা কিপ্রোলাক ইনজেকশন দেওয়া হয়, বাচ্চাদের ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে অপারেশন শুরুর আগেই তাদেরকে একটা, যদি 10 কেজির কম হয় আমরা নাভা সাপোজিটরি, আর যদি 10 কেজির বেশি হয় সেক্ষেত্রে আমরা অ্যাসিক্লোফেনাক প্রিএমটিভ অ্যানালজেসিয়া অপারেশন শুরুর আগে আমরা এটাকে দিয়ে দিতে পারি। এক নম্বর। আরেকটা হচ্ছে অপারেশনের পরে আমরা অপিওয়েড অ্যানালজেসিক দিয়ে বাচ্চাকে দুইটা কাজ করতে পারি, একটা সিডেশন প্লাস হচ্ছে অ্যানালজেসিয়া। তাই যদি আমরা অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া মেইনটেইন করি এবং ল্যারিঞ্জিয়াল মাস্ক এয়ারে দিই এবং পেশেন্ট লাইট অ্যানেস্থেসিয়া না হয়, পেশেন্টের ল্যারিঞ্জিয়াল স্পাজম হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং এটা লেস দ্যান 10% বলে। আবার এটা আমরা যে ইনহেলেশন ব্যবহার করি সেটার উপর ডিপেন্ড করে। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে কেটামিন। কেটামিন অ্যাডাল্ট বাচ্চা সব পেশেন্টকেই ল্যারিঞ্জিয়াল স্পাজম করতে পারে, কারণ কেটামিন হচ্ছে একটা অ্যানেস্থেটিক ড্রাগ, যে ড্রাগকে আমরা ব্যবহার করি সবসময় শর্ট প্রসিডিউরে, কিন্তু এই ড্রাগটা এখন কোথাও আর শর্ট প্রসিডিউরের জন্য ব্যবহার করা হয় না। এই কেটামিন ড্রাগটা শুধু পেরিফেরি শহরগুলোতেই ব্যবহার হয়, সেন্ট্রালি কোথাও এই কেটামিন ড্রাগটা নাই। কেটামিনকে বলা হয় সেন্ট্রাল আর পেরিফেরিতে ডিফার করবে না। কেটামিনকে বলা হয় অ্যানিমাল অ্যানেস্থেটিক এজেন্ট। কি বলে কেটামিন অ্যানিমাল অ্যানেস্থেটিক এজেন্ট, সবাই ইউজ করতে এবং ঢাকার শহরের ভিতরে কোথাও কেটামিন ড্রাগ নাই, এবং পরীক্ষার হলে কেউ কেটামিন বললে তার পরীক্ষা ফেল নিশ্চিত দুইবারের জন্য। আগে ইউজ হতো, এখন ইউজ হয়, তো হচ্ছে তো এখনো হয়। এখন যে এটা করে অভ্যস্ত না তার তো করতে হইতে পারে। যেমন স্যারের ওই দিন আমরা একটা সিডেশন করছি, সেটা যদি কেউ করে সেটা কেটামিন দিয়েও করা যাবে, কিন্তু কেটামিনটা তার জন্য আনছে, তার জন্য সেফ হচ্ছে প্রোপোফল এবং মিডাজোলাম এবং ফেন্টানিল, এই তিনটা কম্বিনেশন হচ্ছে সবচেয়ে সেফেস্ট। শুধু প্রোপোফল দিয়েও করা যায়, কিন্তু তার জন্য সেফেস্ট হচ্ছে প্রোপোফল, মিডাজোলাম এবং ফেন্টানিল। এই মেসেজটা সবার কাছে যাওয়া দরকার। এটা মেসেজটা সবাই জানে, কিন্তু এটা একটা কস্ট ইফেক্টিভ একটা সবচেয়ে বড় ব্যাপার। সবাই চায় কম টাকায় সব কাজ করতে, এজন্য এই সমস্যাটা ঘটে। কেটামিন দিলে তার কোনো খরচ হয় না, খুব কম দাম, এক ভাইলে 10 ml থাকে। এইটা অনেক বড়, অনেক এক ml করে দিয়ে একটা অ্যানেস্থেসিয়া দেওয়া যায়। আর একটা প্রোপোফল কিনতে 300 টাকা লাগে, সেটা দিয়ে একটা ভায়াল একজন পেশেন্টেরই লাগে অনেক সময়। কথা বলেন না। এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে প্রোপোফল বাদ দিয়ে সবাই কেটামিন ব্যবহার করে। আমি আমি আসলে যারা ছিল আমাদের তো আমরা স্টুডেন্ট শুরু করছি। আমার ভূমিকায় আমরা কোর্স করতেছি। আমার একটা ধারণা ছিল যে ভূমিকার জন্য হয়তো কোনো জুনিয়র ডাক্তার যাবে না, ভাবছিলাম জুনিয়র সে নিজে গেছে, নিজে খুব সুন্দরভাবে ওই আমাদের জাস্ট বুক পাতাইলো, ক্লোজ করে শেষ, 2 মিনিট সময় লাগলো, 1 মিনিট করে শেষ। খুব ভালো সিলেকশন করছে, স্পেশাল ধন্যবাদ। আর আপনার আইসিইউতে যাও, আইসিইউতে যাও।
ওদের করে পাঠাবেন আমরা কিন্তু দিয়ে যেতে করতেছি দেখলে যদি ক্যালেন্ডারটাকে শুরু করি তো বুঝতে পারছি আর যে কারণে আমাদের মানে হেল্প করতেছি অ্যানাস্থেশিয়া এবং আইসিইউ ডিপার্টমেন্ট আর একটা জিনিস যেটা আমি একটা কথা বলি যে কি অ্যানাস্থেশিয়া দিয়ে কি করবো না করবে তার কথা ডিগ্রি করবো না কথা হলো যে আমি কতটুকু মানবিক এবং যে অ্যানাস্থেশিয়া তো আমরা কি এটা তো মানে ফাঁসির মধ্যে ওঠানো ফাঁসির মধ্যে একজন ওঠানো ইজ ইকুইভ্যালেন্ট টু গিভিং অ্যানাস্থেশিয়া অর সেডেশন কিন্তু এটা তো আমরা বুঝতে পারছি আমি ডাক্তার অনেক মানবিক হলাম অনেক মানবিক একজনের একজনের দিয়ে আরেকজনের দিয়ে আরেকজনের দিয়ে খুশি আমি আমি যদি একবারে 5 টাকা দিতে পারি পাবো 10,000 20,000 টাকা পাবো 5-10 মিনিট একটা করে দিলে পাবো 3,000 টাকা অনেক মানবিকতা অনেক ভালোবাসা অনেক ভালোবাসা অনেক ভালোবাসা না থাকে কিন্তু অ্যানাস্থেশিয়া দিয়ে আমি বারবার দেখবেন না রোগ ট্রিটমেন্ট করতেছে না বা আমরা কিন্তু খেয়ালে থাকবো দিবেন বুঝবেন করবেন বন্ধ করবেন আমাদের অনেক মানবিক কথা অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্টে আমাদের এই বেশি প্রয়োজন খুবই বেশি প্রয়োজন সেকেন্ডের মধ্যে মারা যায় সেকেন্ডের মধ্যে ফিজিশিয়ানের মোটামুটি হয়ে পারে সেচুরেশন করতে 20% তাহলে যদি আমি 50% না করে কিন্তু মরে যাবে আমি খেয়াল না করে আমি বাথরুমে যাই অ্যানাস্থেশিয়া বাথরুমে গেলে তারপরে যাতে বাথরুম ওই সময় সার করে অ্যানাস্থেশিয়া সার করে ওই সময় নাস্তা করবেন নাকি নাস্তা করবেন কারণ ওই সময় নাস্তায় মানে রুগীরা দিকে নাস্তা করলে চা খাবেন বললেন অনেক মানবিক কথা এটা কিন্তু একটা ডেঞ্জারাস কাজ ফাঁসির মধ্যে ওঠানোর সময় একটু ব্যালেন্স হয়ে যায় অ্যানাস্থেশিয়া এর জন্য আমাদের গ্রামের অ্যানাস্থেশিয়া যারা আছে আমাদের অনেক সিনসিয়ার অনেক মানবিক ধন্যবাদ Thank you very much, the Department of Anesthesiology, for coming up with a very good topic for discussions. And many of us need to learn many things from this discussion. So, anesthesia and analgesia, both are given by the anesthesiologist, which is quite important. Not only the anesthesia, analgesia is quite important. And the post-operative complications are mainly because of the lack of analgesia. The patient cries out, becomes violent, and at the same time, some complications of anesthesia, drugs, can occur, hypotension and other things. Even the thromboembolism may be a factor as well. So we have to consider all these things. The ideal anesthesia room, post-operative room, has been shown. Basically, one of our teachers, Professor A.I.M. Islam, used to say, think globally, act locally, which is quite important. As I do not have a very good post-operative anesthesia room, I will not provide anesthesia. It doesn't. I have to do, and I have to do according to my situation and my facility. So we have Last slide thank you লেখা আছে so what can be done? What should be done? How can we proceed to reach that goal? But the important thing is that what I am having in my hand, I am utilizing it perfectly. That is also important. The last verdict that, or the word our Professor Chito has told, that we have to be more human. All of we must be a good human being prior to treat a patient. And anesthesia is also a very sophisticated subject, a very delicate subject, and very cruel subject. If there is any sorts of problem, the patient will die. So we have to think of all these things. Anyway, I would like to make you go. The thing is that we have to, what he said, the prior to anesthesia is quite important. So we have to consider all these things. Sometimes surgeons become annoyed. Oh, the patient has been refused. They will not give anesthesia. So there are some valid reasons why they are reluctant to give anesthesia to that particular person. We have to think all these things. We have to
talk to the respected anesthesiologist how we can proceed very safe. Safety is always the prime important factor. So anyway, thank you very much. Probably this is for the first time anesthesiology department has come up, so they deserve to be clapped. And subsequently, I will request that the year is going to end 2024. There is only one seminar is left. Otherwise, all have done. We have done probably 46 or 48, 48 presentations were there throughout the year. You all enjoyed, participated. We are really grateful to all of you. Definitely, we learned many things out of these 48 presentations. And today we learned many things as well. Anyway, thank you very much for your kind participations. Now, I will say goodbye to 2024 and I will wish 2025 a happy new year and hopefully the coming year will be much more better than the 2024. Anyway, announcement. Philosophically, if we say anesthesia is a temporary death, so the dead person must be cared, and the dead person to be bring to a life. That is the objective of anesthesia. So it's not a easy thing. Thank you very much. Thank you, speaker, for nice presentation, and we have learned a lot. And our top decision makers of this institute are here. So I may request our decision makers, our teachers, to compare the modern facilities and to our anesthesia department where we are standing and how they will improve that. Our next session will be organized by the CME. The speaker is Dr. Sadiqul Islam Taluddin sir, and chairperson is our renowned professor, director of the hospital, Dr. Shyam Kumar sir. You will enjoy this. I promote this session because the medical assemblies to communicate with the update and knowledge will be discussed in this session, the definitions and utilities of these assemblies. Thank you very much. Now we request our chairperson to come to the session. Yes, ma'am. Which one? Anyway, আমরা তাহলে ইনফরমালি আরেকটা সেশনে অফ টাইমে ডিসকাশন এটা করতে পারি, স্পন্সর করতে পারি। সময়কে আগে দিয়ে করা যায় কিনা? So first the resource person will say something and the chairperson will come to the session. জেনারেল অ্যানেস্থেসিয়া ডেফিনিশন হচ্ছে রিভার্সিবল লস অফ কনশাসনেস। রিভার্সাল একটা পেশেন্টকে অজ্ঞান করা এবং তার জ্ঞান ফিরায় আনা, এই দুইটাই খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমরা চাই সবসময় এই জিনিসটা খুবই ভালোভাবে হোক এবং সব পেশেন্ট সেফ থাকুক অ্যানেস্থেসিওলজিস্ট। আসলে এই ধরনের একটা সেমিনার কন্ডাক্ট করা এন্ড চেয়ারপারসন এটা আমার জন্য ফার্স্ট টাইম। ভালোই করেছে। থ্যাংক ইউ। তারপর আমি কাস্টমারকে ধন্যবাদ জানাচ্ছি তার সুন্দর প্রেজেন্টেশনের জন্য এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সময় শোনার জন্য। স্পেশালি স্যার আজকের সেমিনারটা মডারেটর ছিল আমাদের জীবন কাছে কবি, ওরেও ধন্যবাদ জানাচ্ছি। আর সকলের জন্য নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। হয় দে স্যার। Thank you.